ওটা ভেঙে এখন বাড়ি বানানো হয়েছে। তো সেখান থেকে নাকি অনেক আগে মানুষজন বলছে, শুনছি যে অনেক কিছু বের হয় এখানে, দেখা যায় গরু হয়, এটা হয়। তো সেক্ষেত্রে আমি কোনো ভয় নিই না, যেহেতু তার সঙ্গে চলি বা সেও আমাকে অনেকভাবে সাহস দেয়। তো আমি এগুলা বিশ্বাস করতাম না তেমন যা আছে, কিন্তু এসবের ভেতরে চলাফেরা করতাম। তো ঠিক ওই কাজটা শ্মশানঘাটিতে করার পরে আমি বাসায় যাই, যাতায়াত করি। তো তখন থেকে আমার সঙ্গে অন্য টাইপের কিছু, মানে খুব আধ্যাত্মিকভাবে আমার সঙ্গে ব্যবহার করা শুরু হয়। তা আমি সেটা বুঝতে পারি যে কাজটা করাতে আমার সঙ্গে সব ঘটতেছে। তো এইভাবে চলতে চলতে আমি ওনাকে যে বলি যে ভাই এভাবে এরকম হইতেছে, তো এটা কি করা যায়। তুমি বলতেছে যে দেখো, এসব কাজে যদি ভয় পাও বা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কিন্তু তুমি গুরুর সিদ্ধি লাভ করতে পারবে না। তো তখন বিষয়টা আমার অনেক খারাপ লাগে। আমি একটা জিনিস শিখবো, বা তিনি আমাকে তার আগে বলতেছে, শেখার আগে বলতেছে যে তুমি এটা শিখতে পারবা না, এটা আমি এই বিষয়টা নিয়ে মনে মনে। তো এই বিষয় নিয়ে আমি তার সঙ্গে আরো বেশি গভীরে চলে যাই। তিনি যখন যেটা করে, যখন যেখানে যায়, রাত্রে যখন যেটাই করে, তখন আমি ওনাকে ফলো করি, ওনার সঙ্গে যাই। তো যাওয়াতে একদিন আমি রাত্রে, খুব গভীর রাত্রে বাসায় ফিরছি। বাসায় ফিরে আমি বাসায় ঘুমাচ্ছি। তো ঘুমের ঘরেই আমি দেখতে পাইতেছি যে আমার চকিটা কেউ আলোক করে উল্টে দিল আমাকে। আমি হঠাৎ চকির ভিতরে, মানে ছোট বাচ্চাকে যেরকম ঘুমের ধান্দায় চমক দিয়ে ওঠে, মানে সেরকম ভাবে আমি ঝাঁকি দিয়ে উঠলাম, চকির উপরেই বসলাম। উঠে বসে দেখতেছি যে না, চকি ঠিক আছে, আমিও ঘরেই আছি, ঘরে অন্ধকার, আমিও ঘরে আছি, কিছু না। আবার শুইলাম, আবার একটু ঘুমের ভাব করতেছি। তো তারপরে দেখি আবার ওই কোয়ালিটি আমার চকিটাকেও মানে উল্টে দিচ্ছে। তো তখন আমার খুব মনে লাগলো বিষয়টা। তখন আমি চোখ মেললাম, চোখ মেলে সোজা আমার সামনে দেখি আমি ওই হাড়ি পাতিল থোয়ার জন্য আমাদের গ্রামের বাড়িতে মাটির ঘরে ওই দেয়াল স্থান করা হয়। তো ঠিক সেখানে ছোট্ট তারার মতো দুইটা চোখ দেখা যাচ্ছে, শুধু অন্ধকারের ভিতরে চোখ দুইটা মিটমিট করতেছে এবং ঘোরাচ্ছে এদিক ওদিক। তো জিনিসটা দেখার পর আমি খুবই একটু ক্লান্তিত হই এবং চোখ বন্ধ করে আমি সঙ্গে সঙ্গে চকিতেই আমি নির্ঘুম হয়ে যাই, মানে ঘুমানোর জন্য। তো যখন ঘুমানোর জন্য যাই, তখন পরের দিনে আমি এই বিষয়টা যা আমার গুরুজনকে বলি যে বিষয়টা কি হতে পারে। তো উনি বলে যে একটা কাজ করছো তুমি, এটা কি তোমার মনে আছে? বললাম যে হ্যাঁ, মনে তো আছে, কিন্তু এইভাবে যদি হয় তাহলে আমার তো ভিতরে ভয় ঢুকলে আমি তো সমস্যায় পড়বো। বলছি সমস্যা না, আমি আছি, তুমি আগাইতে থাকো। তো উনি যখন সাহস দেয়, আমি এই বিষয়ে ওনার সাহস পাই, উৎসাহ পাই, তো আমি খুব আরো আনন্দিত হই যে বিষয়গুলো কি। তো তারপর একদিন আমার এক বন্ধু ছিল, তো ওনার বাড়িতে ওনার মা ছিল ওই নদীর পাড়ে, ওই শ্মশান ঘাটে যেখানে আমি ওটা করছিলাম, ওই শ্মশান ঘাটে ওনার মা ওই বকরি চড়ানোর জন্য গেছিল। তো ওখানে ছোট্ট একটা খেজুর গাছ ছিল। তো ওখান থেকে ওনার, তো বাসায় আসার পর ওনার মা ও খুব বাজে বিহেভ করে, মানে বকাবকি করে। তো এই ধরনের যখন করে, তো ওই ছেলেটা, ওই আমার বন্ধু, ওই আমার গুরুজনকে ফোন দেয় যে ভাই আপনি কই, আমার মা তো এরকম সমস্যা, তো আপনি একটু আসেন তো আমার বাড়িতে। তো ওনাকে যখন যেই বলুক যে কোনো কাজের জন্য, একটা বিষয় উনি, আমি খুব খেয়াল করছি, উনি আমাকে নিয়ে যায় বা সেখানে আমাকে দিয়ে এই জিনিসগুলো প্রয়োগ করায়। তো এগুলো যখন ওনাকে ফোন দিছে, আমাকে এমনি ফোন দিল যে তুমি কই, আসো তো। তো বললাম কেন ভাই? তো বলতেছে যে আমার ওই যে ইউনুস আছে, ইউনুসের মাকে নাকি কি ধরছে, তো চলো ওখানে দেখে আসি। তো বললাম যে চলেন। তো গেলাম। যাওয়ার পরে ওনার মাকে দেখি সুস্থই আছে, বাসায় বসে আছে। ওনার মা যখন বসলো, তো আমাকে আমার গুরুজন বলল যে দেখো তো, এখানে বসো, বসে এটা করো, দেখো কি হয়। হ্যাঁ, আমি তেল পড়লাম, তেল পরে ওনার দুই চোখের কোঠায় দিলাম এবং ওনার ছেলের দ্বারাই ওনার 2 কণ্ঠাতে দিয়ে দেওয়ালাম। তো দিয়ে দেওয়ার পর আমরা ছিটাই দিলাম সরিষার তেল। তো দেওয়ার পরে উনি মানে অটোমেটিক, মানে উনি আধ্যাত্মিক হয়ে গেল, মানে ওনার ভিতরে, মানে ওনার মনুষ্যত্বতা নাই, অন্য কোনো একটা প্রভাব ওনার প্রতি পড়ছে। তো পড়াতে উনি তো তখন আলাদা সিচুয়েশনে কথা বলতেছে যে হ্যাঁ, আমাকে ডাকা হয়েছে কেন, কি জন্য আমাকে ডাকছিস, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো যখন এভাবে বলতেছে, তো তখন আমি বললাম যে দেখেন, আপনি যে আসছেন, আমি আপনাকে ডাকছি এই জন্যই যে আমার যে বন্ধু, ওনার মাকে যে এরকম বিরক্ত করতেছেন, কি জন্য, ওনার কি দোষ করছে। তো বলতেছে যে আমি গোসল করে চুল শুকাতাম নদীর পাড়ে, চুল শুকাচ্ছি, সে সময় উনি আমার চুলের উপরে পাড়া দিছে। তখন আমি উত্তর দিলাম
যে যেহেতু সে বোঝেনি বা দেখেনি, আপনাকে যদি দেখতে পারতো তাহলে আপনার ছায়া পাড়া দিত না। তো এটাই ওনার ভুল। তো এই ভুল শুধরে করে উনি যাবে না ওনার শরীর থেকে, এই কথা বলতেছে। তখন আমার গুরুজন বলতেছে যে ঠিক আছে, যাবি না যখন তাহলে আমার দিকে তাকা। তো ওনার দিকে তাকাইলো, তখন বেশ চোখ রাঙানো ছিল দুজনের। কিছুক্ষণ পরে উনি চরিত্র লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তো আমার ওস্তাদ বলল যে না, আমি তোকে কিছু দেব না, তোকে যাইতে হবে এখান থেকে, যাবি কিনা? তো বলতেছে যাবো না, আমি যদি ক্ষমতা থাকে তো আমাকে যাওয়াই দেখা। তো তারপরে আমাকে আমার গুরুজন বলল যে একটা সুতাতে আমি 3টা গিট্টে দিলাম, দেওয়ার পরে আমার কিডনিকে বাঁধলাম। বাঁধার পরে আমার গুরুজন একটু পানি নিয়ে আসতে বললো। তো পানি নিয়ে আসলো, আর আমাকে শেখাই দেওয়া আছে যে যখন কোনো সিচুয়েশন এরকম পড়বা, এরকম একটা পানি ছিটাই দেবা। বাট এটা এমনই এক পানি, যদি কোনো জিন হোক, ভূত হোক, বা কোনো মানুষের দুষ্ট আত্মা হোক, এটা যদি তাদের শরীরে দেওয়া যায় ছিটা, যদি পড়ার পরে, তো তারা এমনই রাগান্বিত হয়, যদি নেক্সট আমাকে যদি কোনো জায়গায়, যদি কোনো পরিস্থিতিতে পাই, তারা আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। এই ধরনের একটা জিনিস এটা। তো আমি না বুঝেই ওনার, আমার বন্ধুর মার শরীরে যে আছর করছে, তার শরীরে এমন ভাবে আমি ছিটাই দিচ্ছি এবং পড়তেছি, যেটা মানুষ হয়তো 3 বার করে, আমি সেটা 21 বার করে তারপরে ওনার শরীরে এমন ভাবে ছিটাই দিচ্ছি, এমন করতেছে মানে যাওয়ার জন্য। তো খুব কষ্ট পাইছে মনে হয়, চলে গেছে। তো যাওয়ার পরে আমি বাসায় ফিরতেছি। তো যখন বাসায় ফিরি, তো বাসায় ফিরতে ওই আমার একটা ওই ওখানে জোলা বলে একটা জায়গা বলে, যে পাহাড়ের কথা বললাম, ওইটা পার হয়েছি। পার হয়ে আরেকটা ওই ধরধরা বলে মানুষ, ওটার নামই ধরধরা বলে এখন আমি জানি। তো ঠিক ওইখানে আসার আগে আমার মনে হয় যে আমার পিছনে কেউ একটা আসতেছে। তো যখন এটা এরকম অনুভব হলো, তো আমি একটু গুরুত্ব দিলাম না বিষয়টা, যে এখানে এমন একটা হয়, বা আমি একটা কোনো কাজ থেকে আসলাম, তো বিষয়টা এরকম হতেই পারে। তো আমি এটা না বুঝে আমি হাঁটতেই থাকলাম। ঠিক যখন ওই জিনিসটার কাছে আসলাম, তখন মনে হয় সে আমার সামনে একদম আমার পাশে এসে দাঁড়াইলো, যাতে আমাকে দাঁড় করাবে সে। তো আমি এটা একটু যখন এরকম একটা সিচুয়েশনে পড়লাম, আমার নিজে একটু শরীরটা দাঁড়ায় পড়লো, লোমগুলো দাঁড়ায় পড়লো, একটু ভয়ের মতো অনুভব করলাম যে এখানে এমনটা হয়নি তো আগে, এমন হলো কেন। তারপর যখন নিজেই ভয়ের ভিতরে থাকি, আর তখন এই জায়গায় না দাঁড়ায় আর সোজা আমার বাড়ির দিকে, তারপরে আমি ওটাকে অবহেলা করে তারপরে আমি আমার বাড়ির দিকে যাই। তো যখন বাড়ির দিকে যাওয়াতে আমার ওখানে একটা 3 রাস্তার মোড় আছে, একটা গোল আছে চক্র, ওখানে তো 3 রাস্তার মোড় বলা হয়। ঠিক ওখানে যাওয়ার আগে একজন মানুষের বাড়ি আছে। তো ওনার ছেলে ছিল একটা, ওনার ছেলের অনেক ছোটতে একটা অসুখ হয়েছিল, বা ওনার বাড়িটাও ভালো না। ওনার ছেলে গর্ভে থাকার পরে ওনাকে মনে হয় কোনো কুদৃষ্টি দেওয়া হয়েছিল। সে দৃষ্টিটা দেওয়ার পরে ওনার ছেলের মাথাটা মোটা হয়েছে, এই জন্য ওনাকে ওই মাথা মোটা বাড়ি বলে ওনাকে ওই বাড়িটা চিহ্নিত। তো ঠিক ওইখানে যাওয়ার আগে ওনাদের বাড়ির একটা গলি আছে, ওখান থেকে প্রায় মানুষ দেখে, যখন আজান দেয় ওই সময়টাই মানুষ দেখে, যে ওই বাড়ির নানিটাই দেখে যে ওইখান থেকে কেউ জুব্বা পরা লোক, মাথায় টুপি, জুব্বা পরা লোক, তপসি হাতে নিয়ে হেঁটে ওদিক দিয়ে সোজা ওনাদের বাড়ির পিছনে যায় নামাজের জন্য যখন আজান দেয়। প্রায় এটা দেখে। তো আমি এটাও বিশ্বাস করতাম না। ঠিক ওই জায়গায় সেদিন আমাকে পিছনে একটা কুকুর এসে ভুগলো। আমি ভাবছি ওখানে মাঝে মাঝে আমাকে কুকুর একটু ইয়া করে, তো এগুলাই হয়তো হতে পারে। কিন্তু আমি ওটা অ্যালাউ না করে যখন পা ফেলতে ধরবো, তখন ঠিক চতুর্দিক থেকে কিভাবে যে কুকুর আসলো আমি নিজেও সেটা দেখিনি, কিন্তু পিছনে একটা কুকুর ভুগতে শুনছি। কুকুরগুলো যখন আসলো, আমার জীবনে মনে হয় না যে আমি এত বড় কুকুর দেখছি। আর ওরা একজন আমার পিছনে মিডডারা সোজা হাইট, আর বাম পাশে একটা কুকুর আমার ঘাড় সোজা, এপাশেও ডান পাশেও একটা কুকুর আমার কাঁধ সোজা, চারদিকে এমন পরিস্থিতি। তার সামনেরটা যেটা আমার পুরো একদম বুকের সিনা সোজা, মানে যখন ভুগতেছে ওরা, আমার মনে হয় যে আমি ওদের মুখের ভিতরে ঢুকে যাব, এমন পরিস্থিতি যখন ভুগতেছে আমি দেখতেছি আমার চোখ দিয়া। তো আমি এমন একটা ভয়ের ভিতরে পড়ি, আমি নিজের শরীরটা যে কন্ট্রোল করবো, বা আমি একটা কিছু পাঠ করে যে আমি এখান থেকে মুক্তি পাবো, এমন কোনো কিছু আমার মাথায় যে আসবে, আমার সেটা তখন মাথায় একটু আসেনি। খুবই ভয় পেয়েছি আমি, এবং ভয় পাওয়াতে আমি এই রকম সিজন থেকে মুক্তি পাবো কিভাবে, শুধু এটুকু আমার মাথায় আসতেছে। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওখানে। তো ওরা ভুগতেই থাকে, আমি এক পাও এদিক যাইতে পারতেছি না, এক পাও এদিক যাইতে পারতেছি না, একদম মাঝখানে আটকা পড়ে গেছি। তো ঠিক 3:30 বাজে ওই পর্যন্ত আমি ওখানে আটকা ছিলাম। তারপরে ওনাদের বাড়ি থেকে একটা আওয়াজ দেয় যে কে ওখানে। তা আমি বললাম যে আমি সুজন, আপনারা একটু বাইরে আসেন, এখানে একটু আমি আটকা পড়ছি।
তো হ্যাঁ, ওনারা আসলো, কুকুরগুলো আলগোস্তে যখন অন্ধকারে গেল ওখান থেকে শেষ। তো তারপর আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে কাউকে বলি নাই ঘটনাটা আগেই। ঠিক আমি আবার পরের দিন রাত্রে যখন আবার আড্ডা দিতে আমার ওস্তাদের সঙ্গে যাই, ওনাকে গিয়ে বললাম যে এই বিষয়, আমাকে তো রাত্রে কুকুর এরকম আটকাইছিল, খুবই ভয়ের ভিতরে ছিলাম আমি, তো আপনি একটু দেখান তো বিষয়টা কি জন্য আটকাইছিল। তো উনি তখন বলে যে তুমি যে কাজটা করছো, এই কাজটা করাতে তোমার পিছু সে লাগছে, এবং তুমি যে তাকে খাবার দিচ্ছ না, তার যে একটা ভোগ বা এটা ওটা দিচ্ছ, মুসলিম, হ্যাঁ আপনি হিন্দু, আপনার সঙ্গে ঘুরি, তাই বলে যে ভোগ আমি মুসলিম হয়ে, আমি মুসলিম ছেলে হয়ে একজন আমি যে ভোগ দিব, সেটা কেমন করে হয়? এটা আল্লাহ নারাজ হবে, আমার আল্লাহ নারাজ হবে সেটা। তুমি বলে যে দেখো, তুমি যে ধর্ম মানো, হ্যাঁ এটা ঠিক, তোমার ধর্ম, তুমি মুসলিম ধর্ম তুমি মানো, তোমাকে আমি বলছি না যে তুমি হিন্দু ধর্ম গ্রহণ করো, তোমাকে বলছি যে তুমি যে কাজটা করছো সে কাজের জন্য তাকে যে চালাবা, এটা একটু তাকে দেবা তুমি, তাহলেই সে সন্তুষ্ট থাকবে, তোমার সঙ্গে এরকম বিরক্ত করবে না। আমার জিদ যে আমি, হ্যাঁ আমি একজন মানুষ, আমি মানুষ হয়ে কি জন্য আমি ভূতকে পুজো দেবো আর তাকে খাবার দেব? তো আমি এই জিদ করে আমি তাকে কিছু দেই না। তো প্রায় দেখি আমি যখন চলাফেরা করি বা যে কোনো জায়গা যাই কোনো ক্ষেত্রে, সেখানে ওই জিনিসটা দাঁড়াই। তো দাঁড়ানোর পর আমি দেখি ওখানে অটোমেটিক আমার শরীর ভার হয়, চোখ লাল হয়, কিন্তু শরীরে আসতে পারে না, এটুকু হয়তো দেখি। তো তারপরে এখন মাকে যখন বললাম বিষয়টা, বাধ্য হয়ে যে মা এই বিষয় আপনি কি বলেন, কেন করতে গেলি? তো এখানে যদি শেষ হতো অনেক ভালো হতো, তো এখানে শেষ না। আমি তখন আবার গুরুর সাথে ঘুরি, চলাফেরা করি, তাকে ভুলতে পারি না। এবং শিক্ষাটা নেওয়ার খুব আনন্দ ছিল আমার, যে আমি শিক্ষাটা নেবই। তো ওনার সঙ্গে চলতে চলতে আমাদের ওখানে ওই ঠাকুর বলে, দুলাল ঠাকুর বলে একজন লোক আছে। তো ওনার বাসায় প্রতি বছরে অমাবস্যায় ওনার বাসাতে একটা অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে আমরা যাই। তো সেদিন ওই অনুষ্ঠান, তারপরে অনুষ্ঠান আছে ওই অমাবস্যাতে। তো গুরু আর আমি ঠিক করলাম যে যাব আমরা, কিন্তু যাব এবার কোনো স্বাভাবিক ভাবে না, কোনো আধ্যাত্মিক ভাবে যাব দুইজনে, যাতে মানুষ বুঝতে না পারে। হ্যাঁ, এই নিয়ত করে গেলাম। যাওয়ার পরে ওখানে ওই ঢোল বাজ, হিন্দুদের ধর্মে যা হয় সেসব কীর্তিকালাস করতেছে। তো আমি শুধু গুরুকে বলতেছি যে এখানে কি করবা, তুমি কি করবা আর কি করার জন্য আসলে আমাকে বলো, না বললে আমি থাকবো না, আমি চলে যাব। কারণ আমি এর আগে একটা ঘটনার মুখে পড়ছিলাম, আমার এটা ভালো, আমার সঙ্গে চলাফেরা করবা না যদি ভয় পাও, আর যদি ভয় না পাও তাহলে আমি যেটা বলবো সেটা করবা। হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করি, তার কথাতে বিশ্বাস করে আমি সব করি। তো ওখানে ওই ঠাকুরের বাড়িতে ঠাকুরের গায়েও ভরণ হতো, যে কোনো একটা ওনাদের ধর্মের দেবতার। তো ওনাকে জয়কালী বলা হতো। তো ওনার ওখানে একটা মূর্তি ছিল, ওই মূর্তি বানানো ছিল অনেক বড়। সে মূর্তিটার হাতে ছোট্ট একটা পিতলের একটা কালী মূর্তির ওই পুতুল ছিল ওনার হাতে, ওই মূর্তিটার হাতে। তো আমার গুরু বলে যে তুমি ওই মূর্তিটা যদি চুরি করে নিয়ে যেতে পারো আর এখানে যদি তোমাকে আটকাইতে না পারে, তাহলে বুঝবো যে তুমি অবশ্যই তোমার ভিতরে জিনিসটা প্রয়োগ হবে। তো আমি বললাম যে মানুষ যদি আটকায়, বলতেছে এখানে মানুষ কেউ আটকাবে না, কিন্তু তার বাড়িতে থেকে যদি কেউ কিছু নিয়ে যায়, তার বাড়ির গেটটাও সে পার হতে পারে না, এবং সেখানেই অজ্ঞান হয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। বাট তুমি যদি এখান থেকে নিয়ে যেতে পারো, তোমার যে ভিতরে যে তোমার জ্ঞান দক্ষতা দিছি আমি, এগুলোর ক্ষমতা দেখায় বা খাটায় যদি তুমি এখান থেকে নিয়ে যেতে পারো, তাহলে আমি বুঝবো যে বা যদি হও তাহলে তুমি ঠিক থাকতে পারবা। তো আমি সেটা ভেবে আমাকে যা শিক্ষা দেওয়া ছিল আমি সব প্রয়োগ করি। সেখানে প্রয়োগ করাতে আমি ওই মূর্তিটার হাত থেকে ওই পুতুলটা আমি ভাঙার পরে আমি আমার জামার প্যান্টের ভিতরে গুছিয়ে নেওয়ার পরে আমি ওখান থেকে বের হই। বাট যখন দরজার কাছে আসি, আমার মানে ভিতরে অটোমেটিক একটা কেমন জানি ভয় ঢুকলো, যে আমি দরজাটা যদি পা দেই আর এখানে যদি সেন্সলেস হয়ে পড়ি তাহলে তো আমার সমস্যা, সবাই জানাজানি হবে, বাট আমাকে নিয়ে তো থানা পুলিশ হয়ে যাবে। তো এটা ভেবে হিন্দু শাস্ত্রে এমন একটা মন্ত্র আছে যেটা বললে কোনো পুরুষ মানে খুবই, কি আর বলবো, এমনটা মনে হয় পৃথিবীতে মানুষ করে না বা নাই। তো এটা বলার পরে আমার পুরো শরীর আগুনের মতো গরম হওয়ার পরে আমি ওখান থেকে বের হলাম। যখন পা দিলাম, পা দেওয়াতে আমার শরীরটা আগুনের মতো হিট হয়ে গেল। যখন ওনার সীমানাটা পার হচ্ছে, সীমানাটা তখন তো পার হয়ে যখন আসলাম, আমি জিনিসটা নিয়ে এসে আমার গুরুজনের বাড়িতে রাখলাম। আমি দেখি মানে স্বপ্নে আমার বাড়ির দরজায় কোন এক মহিলা দাঁড়ায় আছে। যে মহিলাটা আমি ঘুমেই দেখি যে মহিলাটা দাঁড়ায় আছে, কালো একটা মেক্সি পরা, এবং মেক্সিতে শুধু চোখ, তার পা দেখা যায় না।
এবং আমি খুব চেষ্টা করছি ঘুমের ধান্দায় বা ঘুমেই তার পাটা দেখার জন্য এবং মুখটা দেখার জন্য, কিন্তু তার এই দুটো জিনিস আমি দেখতে পারি না। শুধু তার শরীরের যে পোশাকটা, এটা দেখি যে পোশাকটা শুধু চোখ আলা, এটা দেখে মানে আমি আর কি বলবো, বাইরে তো বার হওয়া থেকে দূরের কথা, আমি চোখ বন্ধ করে আমি মানে জাগনা হই। তো এরকম যখন সিচুয়েশন ঘটে আমি খুব ক্লান্ত হই বা তখন রাগান্বিত হয়ে আমি তখন গুরুকে বলি যে আপনি ওই জিনিসটা দাগ মন্ত্রটা আমাকে দেন, আমি দেখব ও কি জন্য আমার সঙ্গে এরকম করে। কিন্তু আমার গুরুজন যে আমার সঙ্গে এরকম খেলা করতো বা দুষ্টমি করতো, যে আমি আসলে ভয় করি নাকি এই বিষয়গুলো নিয়ে, সেটা আমার জানা ছিল না। আর যখন এগুলো আমাকে দেয় না, তো আমি খুব রাগান্বিত হয়ে এগুলা উল্টো পাল্টা করে, এটা উল্টো করি, যেটা উল্টো সেটা সিধা করি। এভাবে করে আমি চর্চা যখন করি, তখন মানে আমি বুঝতে পারি যে আসলেই কোনো একটা কিছু ঘটতেছে। তো তারপর একদিন আমার মাকে বললাম, কি বের হবো না এগুলোর ভিতরে থাকবো? তো বলতেছি, দেখো জীবনে মানুষ এগুলা পছন্দ করে না, এগুলাতে যায়ও না। তো যখন মা এইভাবে বলে, তো তখন আমি উস্তাদকে গিয়ে বলি যে ভাই দেখেন, এগুলা মাও খুব খারাপ বলে, এগুলা করাটা ঠিক না। তো তারপরেই আমার ওস্তাদের স্ত্রী একজন সন্তান লাভ করে, তো ওনার একটা ছেলে সন্তান হয়। তো খুব আনন্দিত হয় আমরা যে ছেলে সন্তানটা হলে আমরা খুব আরো বেশি শিখবো, আরো অনেক শক্তিশালী জিনিস নিয়ে খেলবো, যাতে পৃথিবীতে এক আল্লাহর নিচেই আমাদের ক্ষমতাটা থাকে। তো আমরা এমন একটা ভাবনার ভিতরে ঢুকে গেছিলাম, যেটা ভাবাটা আমাদের খুবই পাপ হয়েছে। আমরা এমন একটা ভাবনাতে ঢুকে গেছিলাম। তো তারপর যখন আমরা এই ভাবনাতে গেলাম, তো আমরা এমন শক্তি এবার অর্জন করব বা এমন শক্তি নিয়ে খেলা করব, পৃথিবীতে যাতে কোনো তান্ত্রিক থাকে না যে আমাদের উপর দিয়ে লড়াই করবে। তো যখন এই গবেষণায় এই ভাবনাটায় আমরা ঢুকি, তো ঢোকার পরে ঠিক 7 দিন যাওয়ার পরে আমার ওস্তাদের ছেলেটা মারা যায়। তো যখন মারা যায়, আমি তো শোনাতে, আমি সেখানে জায়গায় আমি অটোমেটিক মানে আমার জব কথা বন্ধ হয়ে যায়। আমি কি করবো আর কি বলবো, আমার কথাটা বন্ধ হয়ে যায় যখন শুনি যে আমার ওস্তাদের ছেলেটা মারা গেছে। আমি দেখলাম এত সুন্দর একটা, এত ভালো একটা ছেলে, যার কোনো রোগ বা কোনো একটা অসুখ কোনো কিছুই থাকার কথা না, সেই তার সন্তান মারা গেল। বা যার সন্তান মারা যাওয়ার কথা না কোনো দায়িত্বতা বা কোনো জিন বা কোনো পরীর আচর বা কোনো কুদৃষ্টিতে, এটা আমার খুব খারাপ লাগলো বিষয়টা। আমি ভাবলাম যেটা কিভাবে সম্ভব যে এগুলা নিয়ে খেলা করে তার ছেলেকে বা তার সন্তানকে কোনো জিন বা কোনো আত্মা যে তার সন্তানকে কুদৃষ্টি দিয়ে মেরে ফেলবে, এটা কোনোভাবে আমি মানে মেনে নিতে পারছিলাম না। তো যখন আমার উস্তাদ কান্না করতেছে আর আমাকে বলতেছে, শিখবি না, যা আমার বই পুস্তক সব আছে, নিয়ে যা শেখ। তো তখন আমি খুব ভেঙে পড়ি, কান্নাকাটি করি। তারপরেই যখন উস্তাদ আমাকে বলে যে এগুলোর ভিতর থেকে বের হও, এগুলো আর শিখো না, আমি খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় নেই যে হ্যাঁ, গুরুজন যেটা বলছে অবশ্য ভালো বলছে। তবুও আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারি না। আমার একটাই লক্ষ্য যে আমার মাকে যারা অসুস্থ করে, যাতে পরবর্তী যাতে না করতে পারে, এটার জন্য আমি এটার ভিতরে আবার ঢুকি। তো তারপর যখন আমি উস্তাদ যখন আমার পাশে আসে না, তখন আমি নিজে নিজে বিষয়গুলো চর্চা করি, নিজে নিজে কাজে লাগাই। কিন্তু একটা জিনিস আমি করি যে যেটা সিধা সেটা আমি উল্টা করে কাজে লাগাই, যে দেখি এটা কি হয়। তো এটা যখন দেখতে গেলাম, বেশ কিছু আমি কাজ করছি, করার পরে যখন দেখি হ্যাঁ হয়, কিছুটা হয় আবার কিছুটা হয় না, হয়তো নিয়ম কারণে ভুল থাকে আমার, হয়তো কিছুটা হয় না। তো একটা কাজ করছিলাম আমি, খুব ভয়াবহ কাজ, যেটা করাটা আমার ঠিক হয়নি বা সে ভেঙে পড়ি মাঝে মাঝে। তো সেই কাজটা কোনোভাবেই অসম্ভব ছিল না। তো আমি একটা জিনিসই ভাবি, কোরআনে দেখছি বা অনেক এক্সপার্ট হুজুরের কাছে আমি সে বুঝটা নিছি, নেওয়ার পরে আমি সেই কাজটা করছি। সেটা নেওয়ার পরেই যেটা হলো, আমার ভাই ছিল, তিনি বিবাহিত, বাট ওনার স্ত্রী বাসায় ছিল, মানে আমার ভাবি, উনি বাসায় ছিল। তো সে গর্ভবতী ছিল ওই সময়। তো আমি এটা বুঝতে পারিনি যে লক্ষ্য, যদি আমি কারো ক্ষতি করি, সেই ক্ষতিটা পরবর্তী এই আধ্যাত্মিকভাবে অদৃশ্য হয়ে আমার কাছে আসবে। আমি যদি বুঝতাম তাহলে কাজটা করতাম না, কিন্তু এটা অদৃশ্য বিধায় আমি দেখতে পারিনি এবং বুঝতে পারিনি। তো আমি কাজটা করে ফেলে সফল হয়েছি কাজটাতে। যখন সফল হয়েছি, ঠিক আমি এটা মাথায় খেলিনি যে এই সমস্যাটা হবে। আমার ভাবি গর্ভবতী ছিলেন, তো উনিও কিছুদিনের মধ্যে সন্তান লাভ করেন। আমার একটা ভাস্তি হয়, তো খুব সুন্দর এবং খুব হওয়ার পরে আমার মা খুবই খুশি ছিলেন।
যে বিষয়টা নিয়ে। তো আমি দেখছি এটা, আমার মা খুবই খুশি ছিলেন। আমরা 4 ভাই, তো আমাদের কোনো বোন নাই। এই বিষয়ে মেয়ে হওয়াতে আমার মা খুবই আনন্দিত ছিলেন। তো আমি বিষয়টা দেখছি, দেখার পরে যখন 3 দিন গেল, 3 দিন যাওয়ার পরে আমার ভাস্তির মানে নিউমোনিয়া, জ্বর একটু আসলো। জ্বর আসাতে তো ডাক্তার দেখাতে যখন বেশি একটা জ্বর নামতেছে না, 3 দিন পার হয়ে গেল, তখন আমি বললাম যে মা, এটা তো জ্বর নামতেছে না, তুমি মনে হয় নিউমোনিয়া তো হয়ে গেছে, তুমি রংপুর নিয়ে যাও হসপিটালে, তুমি দেখো। হ্যাঁ, আম্মা নিয়ে যাওয়ার পরে যখন ওখানে দেখে যে হ্যাঁ নিউমোনিয়া তো চলে গেছে, তো তারপরেও অনেক ট্রিটমেন্ট চালাইছে, সুস্থ হচ্ছে না। তো আমি তখন গেলাম, ঢাকায় ছিলাম আমি। তো আমি তখন এখান থেকে গিয়ে আমি রংপুর যাই। গিয়ে যখন বাচ্চাটাকে আমি কোলে নেই, আমি নেওয়ার পরে আমার চোখ দিয়ে দেখতেছি পুরো বাচ্চাটা শরীর পানি ভেজা থাকলে কোনো পাকা সানে শিমলা পড়ে, ঠিক সেরকম বাচ্চার শরীরটা নীল হয়েছে। আর এতটাই শুখা অবস্থা, কোনো বাচ্চা হইলে আর এমনটা হয় না। তো দেখে আমার চোখ দিয়ে শুধু 2 ফোঁটা পানি বাচ্চাটার গায়ে পড়লো। পরার পর আমি মাকে আর কিছু বলতে পারলাম না যে মা কি হয়েছে এখানে। মা শুধু আমাকে ধরে কাঁদতেছে, বাট আমি যে সন্তান, আমার পাটা শুধু ধরতেছে না মেয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মা বুঝতে পারছে অবশ্য। তো আমি মাকে কিছু বললাম না, আমি চলে আসলাম। এসে আমি আমার গুরুজনকে বললাম যে ভাই, এই বিষয় তো আপনি কি বলেন। তো আমার গুরুজন এমন কিছু জানতো, মানে বিষয়টা ঠিকই সে জানতো। আমাকে হিপনোটাইজ বলতে, যেটা আমি হয়তো দেখি ভিডিওতে, হিপনোটাইজ বলতে এই ধরনের কিছু জানে সে এমন কিছু আমাকে করলো, মানে আমার বিষয়টা আর মাথায় থাকলো না। তো তখন আমি ওনার সঙ্গে চলাফেরা করতে করতে হঠাৎ আমার খবর আসে যে ভাস্তি মারা গেছে। আমার তো মনে হয় যে আসমান ভেঙে মাথায় পড়লাম, এটা কি হলো, আমি কি দেখলাম এটা। আমি এই কিছুক্ষণ আগে ওখান থেকে আসলাম আমি। তো যখন নিয়ে আসার পর আমি যখন দেখলাম, হ্যাঁ ঠিকই এই প্রভাবটা আমার রক্তের কারো প্রতি বয়ে গেছে। তো ঠিক তখন আমি বুঝলাম যে পৃথিবীতে হ্যাঁ ক্ষমতা অর্জন করা যায়, এমন কোনো ক্ষমতা অর্জন করো যেটা মানুষের ভালো হয়। যদি খারাপ দিয়ে মানুষের ভালো করা যায়, তাহলে সেটা অবশ্যই আমি মানব, সেটা যে যদি কিছুটা খারাপ হলে মানুষের ভালো হয় সেটা করো, কিন্তু মানুষের খারাপ করতে গিয়ে, নিজের ভালো দেখতে গিয়ে মানুষের খারাপ করো না। এটা যদি করো তাহলে অবশ্যই আমার মতো এমন কোনো প্রভাব তোমার নিজের প্রতি ঘটবে। যদি নিজের প্রতি না ঘটে, তোমার রক্তের কোনো সাইড দিয়ে বিষয়টা ঘটে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বুঝছি যে হয়তো নিজের কোনো ক্ষতি করতে পারে নাই, আমার ভাস্তিটাকে এভাবে এমন করছে, এটা আমার খুব দুঃখজনক বিষয়। তো এখন আমার মার প্রতি একটু, আমার মার শরীরটা ভালো দেখি না, তো বিষয়টা আমি একটু রিসার্চ করতেছি যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা ভাস্তিটা মারার পর থেকে। যেসব জিনিস আমি আর এসবের ভিতরে যাব না, কেননা এমন কোনো ক্ষমতা, যে ক্ষমতাটা আমি নিজেকে প্রোটেকশন দিতে পারলাম না, সেই ক্ষমতাটা আমি অর্জন করে 1250 সালের দিকে সেখানে চাষাবাদ শুরু হয় এবং এই দ্বীপের একটা ইতিহাস রয়েছে। আমি একটা আঞ্চলিক সংগঠন করি, যার জন্য আমাকে ওই বিষয়গুলো একটু জানতে হয়েছে, সেটুকু আমি বলে নেই আগে। আমাদের এই দ্বীপটা যখন দৃশ্যমান হয় 1250 সালের দিকে, চাষাবাদ শুরু হওয়ার পরে 1350 সালের দিকে এই দ্বীপটা দখল করে আপনাদের হলো পর্তুগিজ জলদস্যুরা। সেখানে থেকে তারা সারা দক্ষিণ এশিয়ায় তাদের বিভিন্ন ধরনের অপকর্ম, ডাকাতি, এই কাজগুলো তারা এখানে বসে পরিচালনা করেন। এই সেই দ্বীপ জেলা বলা। আর এই পূর্ব ইতিহাসেই, মানে যেহেতু ভৌতিকের গল্প নিয়ে আমি এখানে বসছি, আমাদের এই এলাকা সম্পর্কে ধারণাটা এই জন্য দিলাম যে আমাদের অঞ্চলে এই কাজগুলি একটু বেশি, এই সমস্যাগুলি একটু বেশি হয়। তো আমি সরাসরি একটা ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি হলো 90-তে, আপনি জেনে থাকবেন বাবরি মসজিদ যে ভাঙা হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে মোটামুটি আন্দোলন হয়। সেই আন্দোলনে বিশেষ করে আমাদের ভোলাতে, সারা বাংলাদেশেই আন্দোলনটা হয়, দাঙ্গা হয়। সেই দাঙ্গায় ভোলাতে আমাদের অন্য ধর্মের যারা, হিন্দু ধর্মের যারা ছিল, তাদের সকলের বাড়িঘর একদম পুড়িয়ে দেয়। তো পুড়িয়ে দিলে তখন সময়টা ছিল এরকম সময়। তো আমাদের বাড়ির পাশেই হিন্দুদের বাড়ি, মানে একটা এলাকা হিন্দু এলাকা, সেটা আমাদের বাড়ি থেকেই শুরু। তো সেখানে ওই হিন্দু বাড়ির লোকজন যখন এই গন্ডগোলটা হয়, আশ্রয় নেওয়ার জন্য আমাদের বাড়িতে আসে। যেই রাস্তাটা দিয়ে আসে, এটা রাস্তা নয়, আমাদের হলো মানে ক্ষেত বলে এটাকে, আমরা তখন গোলা আলু করেছি। এই ক্ষেতের মধ্য দিয়ে তারা আমাদের বাড়িতে আসে।
তো এতে করে একসময় ক্ষেতটা নষ্ট হয়ে যায়। তো আমার বাবা, তখন আমার বয়স কম, 12 বছর, 11-12 বছর বয়স, তখন বলল যে এটাকে আপনি চিনবেন হয়তো, আমাদের দেশে এক ধরনের গাছ হয়, মান্দার গাছ বলে এটাকে, এটা শুধু লাকড়ি হয়, ওই গাছে কাটা থাকে, এই গাছ দিয়ে বেড়া দেওয়ার জন্য, যাতে করে গরু এবং মানুষ যেন ওই ক্ষেতে ঢুকে নষ্ট না করতে পারে। তো গাছ দিয়ে সাথে বাঁশ এরিয়ে দিয়ে আমি মানে ওইটা বন্ধ করতেছি, বেড়া দিতেছি যেটাকে বলে। এর মধ্যে হঠাৎ করে আমাদের বাড়ির আমার চাচাতো ভাই, মানে চাচাতো আমার বড় চাচার বড় ছেলে, সেও বয়সে আমার একটু বড়, সম্পর্কে আমার ভাতিজা, কিন্তু বয়সে আমার বড়, ওর নাম হলো আলমগীর। তো আমি বেড়া দিতেছি, টাইমটা হলো আনুমানিক 12টা থেকে 12:30। ওই সময় এসে ও আমাকে বলতেছে যে চল আম পারি, মানে আমাদের বাগানেই আম গাছ আছে, বাগানের ভিতরেই আমাদের ক্ষেতটা। তো আম পাড়তে যাই, আমি ওর পিছনে পেছনে যাই আম পাড়তে। তো বলে রাখি, আমার যেই গাছটা নিয়ে ঘটনা, সেই গাছটা, আম গাছের ঘটনাটা হলো এখন থেকে 90 সালে, 90-এ দাঙ্গাটা হয়, আর 90 বা 91-তে এখনো পর্যন্ত ওই গাছটা ওইভাবেই আছে। আপনার সামান্য একটু 15 থেকে 16 ফিট উঁচু হবে। ওই গাছটা উঠি, ওই গাছটা আম হয় ছোট ছোট, কিন্তু যতটুকু আম পাকলে ততটুকু শুধু ওই আঁশ হয় আমটার ভিতরে, খাওয়ার মতো না, তবে মিষ্টি। এখনো আমের মধ্যে হয় নাই, যেটা বলে সেই বিচিটা হয়নি এখনো। অথচ ওই যে ও এসে আমাকে বললো যে আম পাড়তে যায়, আমার আর কিছুই মনে নেই, আমি শুধু ওর সাথে ওই আম পাড়তে যাচ্ছি, গাছে গিয়ে উঠলাম, আম পাড়তেছি, কিন্তু গাছটা আমি অনেক বড় দেখতেছি, মানে গাছটা যতটুকু তার চেয়ে অনেক অনেক বড় দেখতেছি। তো এবং গাছে বড় বড় আম নিচ্ছি, আমি নিতে নিতে একটা ডালায় গেলাম, ডালাটা আমার কাছে অনেক বড় মনে হলো। তো যখন আমি ডালাটার একদম উপরে চলে যাই, হঠাৎ করে ওই ডালাটা ভেঙে আমি নিচে পড়ে যাই। আমি নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও গাছ থেকে লাফ দিয়ে আমাকে মানে করে ধরে, মানে একদম যাইতে ধরে, যাতে আমি মানে আমাকে মারার চেষ্টা করতেছে। তখন আমার এমনি গাছ থেকে পড়ে একদম মুখ টুক ফেটে গেল, রক্ত বেরোচ্ছে, ব্লাডিং হচ্ছে। বাড়ি থেকে, মানে আমাদের বাড়িটা হলো এরকম, আপনার চারদিকে বাগান, মাঝখানে বাড়িটা। তো বাড়ি থেকে আমার ওই আরেক চাচাতো ভাই, তার ওয়াইফ আমাকে দেখতে পেল যে আমি পড়ে গেলাম গাছ থেকে। তারপর ওইভাবে একটু দৌড়ে আসলো, আইসা দেখলো যে আমি এভাবে পড়ে আছি। এর মধ্যে ওই আলমগীর, আমার ভাতিজাটাও নেই। বাড়িতে গেলাম, আমার ওই সাথে সাথে একটু জ্বর হয়ে গেল শরীরে। তো যখন বাড়িতে গেলাম, তো আমি তো বলতেছি যে এই ঘটনা, আলমগীর আর একসাথে আমরা গাছে উঠলাম, আম পারলাম। এর মধ্যে আমার ওই যে চাচাতো ভাইয়ের ছেলেটা, ওই চাচাতো ভাই বাড়িতে চলে আসছে। আসার পরে আমার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, তখন আমার শরীরে খুব জ্বর। তখন আমি বললাম যে এই ঘটনা, আলমগীর আসলো, আলমগীর আমি করতেছিলাম, বললো যে আম পারি, আম গাছে উঠলাম, আম পারলাম, গাছের ডালা ভেঙে আমি পড়ে গেলাম, ও তার মধ্যে আমাকে যাইতে ধরলো মারার জন্য। তখন আমার এই চাচাতো ভাইটা বুঝতে পারলো যে আসলে অন্য কোনো বিষয়, সামথিং রং। তো পরে আমার খুব জ্বর হয়। পরে জানতে পারি যে আমার ওই যে ভাতিজাকে নিয়ে, যে ভাতিজা আমার সাথে গাছে উঠলো, ও আসলে ওই দিন বাড়িতেই ছিল না, ও ছিল মানে বিলে, আমাদের অন্য একটা বিলে, ওর বাবা এবং ওরা দুজন সারাদিন ওখানে কাজ করলো। পরে তারা, আমার চাচাতো ভাই, এরা সবাই বুঝতে পারলো যে আসলে এই ঘটনাটা এই ভৌতিক এরকম কিছু আর কি। তারপরে আমাদের পাশের বাড়িতে একজন মাওলানা আছে, ফকুল মাওলানা বলে, ওনাকে দিয়ে ঝাড়াইলো। ঘটনাটা হচ্ছে 2012 সালে, 12 কি 13, আমার এক্স্যাক্টলি মনে নেই। এই ঘটনাটি হচ্ছে, আমি একবার সুন্দরবনে বেড়াতে যাই। সুন্দরবন বলতে ওই সুন্দরবনটা যেই থানায় অবস্থিত, শরণখোলা বলে ওটাকে, রায়নদায়, আমি সেখানে বেড়াতে যাই। ওখানে আমার বন্ধু বান্ধব সহ আমাদের অনেকেই যাওয়ার কথা ছিল। তো আমরা দীর্ঘদিন যাবত যাবো করে আমাদের আর যাওয়া হচ্ছে না। হঠাৎ করে যেই দিন আমি যাব, মানে যেদিন আমরা ডেটটা ফিক্সড করি যে এই ডেটে যাব, তখন বন্ধু বান্ধবদের ভিতরে কেউই ওই ডেটটা আর যেতে পারলো না। রাগ করে আমি একাই চলে গেলাম। তো যে বাড়িতে যাই, ওই বাড়িতে মানে যার মাধ্যমে যাওয়া, ওই ছেলেটার নাম হলো বাবু। তো ওদের বাড়িতে যাওয়ার পরে আমার শখ হলো, ওদের বাড়িতে বেড়ানোর পরে আগে থেকেই বলে রাখলাম যে সুন্দরবনে ঘুরবো, এটা বলেই ওদের ওখানে গেলাম। তারপর যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওখানে আমরা সুন্দরবনে যাওয়ার যখন সিদ্ধান্ত নিলাম, তখন ওখানকার লোকজন বললো, মানে ওরা একটা নিয়ম মেনে চলে। আপনারা যারা সুন্দরবনে যাবেন, আমি তাদেরকে বলছি, লিসেনারদের উদ্দেশ্যে, যে ওখানকার তাদের আঞ্চলিক একটা নিয়ম আছে, সেটা হলো মানে তারা মনে করে শুক্রবারে ওখানে ভালো এবং খারাপ জিন দুটাই আছে। ভালো জিনটা শুক্রবার দিন থাকে না, এটা বিভিন্ন মসজিদে বা বিভিন্ন ইসে নামাজ পড়তে যায়, যার জন্য খারাপ জিনগুলি মানুষের ক্ষতি করে। তো এমনই একটা প্রবলেম সেখানে। আমার যে সমস্যাটা ছিল, আমাদের শুক্রবার ছাড়া যাওয়ার কোনো উপায়ও ছিল না, আমাদের সাথে যারা যাবে। তো এরকম ওখানে আমি যার কাছে গেলাম, ওর নাম বাবু, ওর আর একটা কাজিন, ওর নাম হচ্ছে রাজীব, পাশের বাড়ি।
তো রাজীব সহ আমরা আগের দিন সিদ্ধান্ত হলো বিকেলে যে আগামীকালকে সকালে 8:30টার মধ্যে আমরা এখান থেকে রওনা দিব, সুন্দরবনে যাব আমরা 11 জন। তো 11 জনের মধ্যে এটা আমি পরে জানলাম, রাজীব নামের যে ছেলেটা, সে ছেলেটা হঠাৎ করে ওই দিন খুলনা চলে যায়। আপনারা জেনে থাকবেন সুন্দরবনটা হচ্ছে কি বলে বাগেরহাটে, আর ও চলে যায় খুলনায়। তো ও যখন খুলনায় চলে যাওয়ার পারিবারিক একটা কাজে, পরের দিন আমরা যথাসময়ে আমরা সুন্দরবনে যাই। সকাল 8:30 থেকে 9:15টার মধ্যে আমরা রওনা দিই। একটা জায়গা আছে ওখানে, ওই জায়গা দিয়ে ঢুকতে হয়। তো ওখান দিয়ে ঢুকতে আমরা সুন্দরবনে শুক্রবারে গেলাম। শুক্রবারে তো যাওয়া এমনিতেই নিষেধ ছিল, তারপরও গেলাম নিষেধ না মেনে। তো ওখানে গেলাম। ওখানে আবার ওই সুন্দরবনে আপনারা যদি কেউ যান তাহলে দেখবেন এই অঞ্চলটাতে ছোট ছোট বাচ্চা থাকে, তারা ওইগুলো মানুষকে সুন্দরবন ঘুরিয়ে দেখায়। ওদেরকে 20 টাকা 30 টাকা এরকম দিতে হয় আর কি। তো এটা নিয়ে ওরা খুশি থাকে এবং ঘুরিয়ে দেখায়। তো আমরা যখন যেতেছিলাম তখন ওখানকার যে ফরেস্ট অফিসার, তারা বললো যে আজকে তো এই দিনটাতে যাওয়া ঠিক না। তারপর আমরা বললাম যে অনেক দূর থেকে আসছি, আসলে এছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তখন বললো যে গার্ড নিয়ে যেতে হবে, ওখান থেকে ফরেস্ট অফিসার সহ একজন আর্মস সহ গার্ড নিয়ে যেতে হবে। তা আমরা গার্ড নিয়েই গেলাম আর্মস সহ। তো আমাদের ধারণা আমরা 10টা বাজে ঢুকলাম। 10টা বাজে ঢুকার পরে ওখান থেকে তাকে নিয়ে হয়তো আমরা আধা ঘন্টার মতো হেঁটেছি, তাতে হয়তো 3-4 কিলো রাস্তা আমরা ভিতরে চলে গেছি। গিয়ে আমরা এক জায়গায় বসলাম। তো আমাদের ভিতরে একটু মানে মনের মধ্যে একটু শয়তানি ঢুকলো যে আমরা আসলে ভিতরে আর একটু, যেহেতু নিষেধ করছে তাহলে যেতে পারবো না, কি করা যায়। তখন আমরা ওই অফিসারকে 500 টাকা দিয়ে তাকে বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে আমরা ওখানে রইলাম। একটা কথা বলে রাখি, যেটা আমার রয়ে গেছে, সেটা হলো ওই যে রাজীব সকালে, কিন্তু রাজীব খুলনা চলে গেছে এটা আমি জানি না। রাজীব আমাদের সাথে সেখানে গেল, সুন্দরবনে গেল, ঢুকলো। আমরা 11 জনই ঠিক ছিলাম, ভিতরে গেলাম। তারপর ভিতরে ঢুকে যেটা হলো, আমরা ওই ফরেস্ট অফিসারদেরকে বিদায় করে দিয়ে ওখানে আমরা হালকা নাস্তা টাস্তা করলাম, নিজেরা খাবার নিয়ে গেলাম। খেটে ওখান থেকে বড় বড় ডাল ভেঙে নিলাম গাছের, যে আমরা একাই ভিতরে যাব তাদের কথা না শুনে। পরে এইভাবে যেতেছিলাম, তো আমরা বিভিন্ন ডাল দিয়ে বিভিন্ন গাছে বাড়ি দিই, এই গাছে বাড়ি দিই, মানে হই হুল্লোড় করে আমরা ভিতরে যাচ্ছি। এরপরে যেটা ঘটে, আমরা মানে হাঁটাও না দৌড়ানিও না, মানে দৌড়টাও পুরোপুরি দৌড় না এবং হাঁটাও না, দৌড়ের মতো করে আমরা হেঁটে যাচ্ছি খুব জোরে। ভিতরে গেলাম, আওয়াজ করে যাচ্ছি। তা আমার এইটুকু পরে মনে হলো যে 20-25 মিনিট পর্যন্ত আমরা সবাই সবার সঙ্গে কথা বললাম। সবার আগে আমি সবার সিনিয়র, ওখানে যারা ছিল তারা সবাই একটু জুনিয়র, আমি সবার সিনিয়র। আমি সবার সামনে থেকেই এগিয়ে যাচ্ছি। আমি হেঁটে যাচ্ছি দৌড়ে যাচ্ছি। সম্ভবত 15 থেকে 20 মিনিট আমি কথা বলি না, কেউই আমরা কথা বলি না, কিন্তু আমার মনে হচ্ছে পিছনে সবাই আছে, আমরা যাচ্ছি, আমি শব্দটা পাচ্ছি। কিন্তু যেতে যেতে যেটা হলো, হঠাৎ করে আমি একটা জায়গায় দাঁড়িয়ে মানে পিছন দিকে ওদের সাথে কথা বলবো ভেবে মানে ঘুরলাম, ঘুরে দেখলাম যে আমার পিছনে কেউ নেই। তখন আমার মানে কেমন যেন একটু মনে হলো যে কি ব্যাপার, সবাই আছে এটা মনে হলো, কিন্তু এখন কেউ নেই, ওরা কোথায় রয়ে গেল, কেউ নেই। তা আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, প্রায় 5-7 মিনিট ওখানে দাঁড়ায় ভাবতেছি এবং চিল্লাইলাম, ওরা কেউ কোনো সাড়া দিল না। পরে হঠাৎ করে মানে কেউ নেই, আমি ওখানে দাঁড়ায় আমি ভাবতেছি যে কি করবো, মানে তেমন একটা ভয়ও পাচ্ছি না, আবার একটু মানে এই ভৌতিক ভয় না, ভয়টা হচ্ছে ওই যে বাঘের একটা ভয়। ওখানে নিয়ম হলো, আমি আবার আগে একটা ভুল করে ফেলছি, ওরা বলে দিছে জঙ্গলে ঢুকে মামা বলতে হবে, আগে এই বাঘটা বলে ফেলছি। এখন মানে ভয়, ওই ভয়টা কাজ করছে যে যদি অন্য কোনো বিপদে পড়ি কিনা। এটা ভাবতে ভাবতে মানে হঠাৎ করে একটা বাচ্চাটার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে বাচ্চাটা। আমার এইটুকু খেয়াল আছে, এই বাচ্চাটাকে কিন্তু আমি ওই যে যখন ঢুকলাম আমরা তখন ওই রাস্তায় দেখে আসছি। ওরা আমাদেরকে বলছিল যে ঘুরিয়ে দেখাবে। ওই ওদেরই একটা বাচ্চা, মানে ওখানে ওই বাচ্চাটা আমার চেহারা খেয়াল আছে, ওই বাচ্চাটাই এখানে পেলাম। তো আমি ওকে ডাক দিলাম, এদিকে আসো, যে আমরা তো ঢুকে গেছি, আমার সাথে সত্য চলে গেল, এখন আমি কোথায় যাব, আমাকে একটু বের করে দাও। ছেলেটা কোনো কথা বলল না, শুধু একবার বললো যে আসেন। উদয় ভাই, আমি অবাক হলাম। আমি ওর পিছনে হাঁটতেছি, আমার ধারণা হয়তো আমি টোটাল যেই রাস্তাটুকু আমি গিয়েছি সেটা, এবং আমি ঘড়িও দেখেছি, ওখানে মোবাইলে আমি টাইমটা দেখেছি যে 12টা বেজে। তাতে আমি ভাবলাম যে প্রায় 40-45 মিনিট হয়তো আমরা দৌড়িয়ে চলে আসছি। আর এমনটা পরে আমি এটাই মনে করে নিলাম, হয়তো ওরা আমার সাথে পারে নাই, পিছনে রয়ে গেছে, আর আমি যে শব্দটা পাইছি হয়তো আমার পায়ের শব্দই আমি পাইছি, এটা ভেবে নিয়ে ওই ছেলেটাকে যা ঘটলো, আমি ওই ছেলের সাথে হাঁটতেছি, আমি আর কোনো কিছু বুঝতেছি না, ওর পিছনে হাঁটতেছি, কিন্তু আমার সাথে কথা বলে, ও আমাকে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যেটা ঘটলো, মানে আমি হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম।
ক্লান্ত হয়ে গেলাম। আমি পরে জানলাম যে আমি 3.5 থেকে 4 ঘন্টা আমি ওর পিছনে হেঁটেছি। আমি দাঁড়াইলাম হঠাৎ করে, মানে ক্লান্ত হয়ে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকায় ও আমার সামনে দাঁড়ায় রইল, এবং হাঁটার গতিটা একটু ডিস্টেন্স, যেটা মানে আমি ওর পিছনেই ছিলাম, কিন্তু সিলেট বাচ্চাটার হাঁটার গতি আমার চেয়ে মানে কম না, খুব ভালো গতি। যাক, এখন আমার খুব ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে, আপনি যদি সুন্দরবনে কখনো গিয়ে থাকেন তাহলে এই অভিজ্ঞতাটা নেবেন। সেটা হলো, ওখানে যদি আপনি এই রাজাপুরের এই সাইডটা দিয়ে, আমি ওই দিক দিয়ে ঢুকিনি, এদিক দিয়ে ঢুকলাম, যেহেতু একটা কাশি দিলে এই শব্দটা আপনি আবার রিপিট শুনতে পাবেন। এতটা নির্জন, মানে এতটাই, মানে একেবারে কোনো সারা শব্দ থাকে না মানুষের। তো হঠাৎ করে ওই অঞ্চলে আপনি শুনেছেন পানির, তো আমি হঠাৎ করে এই শব্দটা শুনতেছি, মানে নৌকা বাওয়া চলতেছে, মানে পানির বইটার শব্দটা আমি পাচ্ছি, কিন্তু শব্দটা কোন দিক থেকে পাচ্ছি এটা আমি মানে বুঝতেছি না। আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করলাম যে এটা কোন দিক থেকে আসছে। তো আমি যেদিকে দাঁড়াইছিলাম তার ডান দিক থেকে, মানে আমি মানে শুনতে পেলাম যে আমার ডান কানে আমি শব্দটা পাচ্ছি। তো আমি বললাম যে তাহলে ডান দিকে, এদিকে হয়তো কোনো খাল বা নদী আছে, এদিকে কোনো লোকজনের ইয়ে আছে। তো আমি ওইটা মনে করে ওই পিচিকে নিয়ে এইদিকে ওরে বললাম যে এইদিকে যাই। তো ও বললো যে না এইদিকে না, এইদিকে, কিন্তু আমার দিকে আর আসলো না, ওইদিকে। তো আমি ওর কথা না শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলাম, এতক্ষণ হাঁটলাম, আমি এইদিকে যাই। তো আমি ওইদিকে ডান দিকে হাঁটা শুরু করলাম। প্রায় আমি 7-8 মিনিট হাঁটলাম। এই 7-8 মিনিট ওই পিচিটা, আমি এতক্ষণ তো আমার পিছনে সামনে ছিল, এখন হলো ও আমার পিছনে, মানে আমার সামনে থেকে পিছনে পিছনে আমি ওই ইয়ে পর্যন্ত আসলো। 7-8 মিনিট হাঁটার পরে মানে শব্দটা বাড়তেছে, ওই যে নৌকার যে শব্দটা, এই শব্দটা বাড়তেছে। তার মানে আমি মনে করলাম যে তাহলে আমি মনে কাছাকাছি আসলাম। তো যেতে 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 আরো প্রায় টোটাল পেলাম। এখন ওই শব্দটা শুনতেছি, কিন্তু আমি কাউকে দেখতেছি না বা কোনো নৌকাও দেখতেছি না। তো একটু বলে রাখি, ওই জায়গাটা হলো ওখানে নাকি ডাকাতি হয়, তো যার জন্য ওই যে যারা কাঁকড়া শিকার করে ওই খালটা দিয়ে শুধু তারা সাগর সমুদ্রে যায়, সেখানে গিয়ে কাঁকড়া শিকার করে এই অঞ্চলের লোকজন। এই খালটা হলো সুন্দরবনের ভিতরে দিয়ে বয়ে গেছে। তো আমি ওখানে মানে একটু আওয়াজ করলাম যে কেউ আছে কিনা, গাছে বাড়ি দিলাম, লাঠি দিয়ে বাড়ি দিলাম। এরপরে দেখলাম যে ওই দিক থেকেও আওয়াজ আসতেছে। তো ওরা আবার হয়তো ভাবছে এটা যে যেহেতু জায়গাটা নির্জন জায়গা, এখানে ডাকাতি, আমি জানি না, হয়তো ডাকাত হবে এটা ভেবে ওরাও মানে ওইভাবে প্রস্তুতি নিয়ে ওরা আর আসলো না। আরো কয়েকটা নৌকা আসার পর মোটামুটি 4-5টা নৌকা হবে একসঙ্গে আসলো, ডাকাত মনে করে। যখন নৌকাগুলি আমার কাছাকাছি আসলো তখন ওই মানে ছেলেরা আমার সাথেই ছিল, কিন্তু পরবর্তীতে নৌকাগুলি যখন একেবারেই আমার কাছে চলে আসলো, আমি আর ওর দিকে তাকাইনি, কিন্তু পরে দেখলাম যে ওর নেই। তো যেহেতু নেই, চলে গেছে। আমি ওদের ওই নৌকার লোকজন প্রথমে আমাকে ডাকাত ভাবলো, পরে আমার ড্রেস আপ দেখে তারা ভাবলো যে আসছে। তারপর আমি তাদেরকে মানে কাছাকাছি আসার পর আমি বললাম যে আমার সাথে লোকজন ছিল, তারা তো এরকম হারায় গেছে, এখন আমি কি করে বের হব। পরে সেখান থেকে তারা আমাকে নৌকায় নিল। নৌকায় নেয়ার পর 45, তখন আমি টাইম দেখলাম যে ঘড়িতে টাইম হলো 4টা। তার মানে আমার যে এটা মানে এখন আমি বুঝতে পারলাম যে কতটা সময় আমার এখানে ইয়ে হলো। এর মধ্যে আমার মানে ঘড়ি দেখবো একটু কিছু খেয়াল ছিল না আমার। তারপর ওদের সাথে নৌকায় ওঠার পরে 45 থেকে 46 মিনিট নৌকা চলার পরে আমি ওই যে জায়গাটা দিয়ে ঢুকলাম, মানে খালটা এখানে এসে মিশে গেছে, এই জায়গাটায় এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে ওই যে আমার সাথে যারা ছিল ওরা নাকি আমাকে খুঁজে টুজে ওরা বাসায় চলে গেছে, মানে রায়ন্দা চলে গেল। তো আমি ওখান থেকে একটা ওইখানে ব্যান চলে, ব্যান নিয়ে রায়ন্দা চলে গেলাম। তো রায়ন্দা গিয়ে ওখানে দুজনের সাথে দেখা হলো। ওরা বললো যে কি ব্যাপার, আপনি হারায় গেলেন, আমরা খুঁজে পেলাম না, এই সেই, আমরা তো ভাবছিলাম কোনো কিছু হয়ে গেল কিনা, এটা নিয়ে তো আমরা খুব চিন্তিত। এই তো ওরা আবার ফরেস্ট অফিসারদেরকে কিছু বলেন, এই জন্য যে আমরা তো সকালে একটা ভুল অনেক আমরা ওনাদের কথা শুনলাম না, চলে গেলাম। তো পরে যাক আসলাম। আসার পরে ওই দিন রাত্রে যেটা ঘটে, ওই রাজীব বিকেল বেলায় চলে আসে। আসার পর ওর সাথে আমার দেখা হয়। তখন রাজীব বলতেছে কালকে গেলে কি হইতো, আমাকে নিয়ে যেতি। তখন আমি বললাম যে ও তো আমাদের সাথেই ছিল, আবার এই কথা বলতেছে কেন। তা আমি প্রথমে ভাবলাম যে মজা করলো, হয়তো কাউকে দেখে মজা করলো। তো একটু পরে আমি বললাম এই তুমি তো আমাদের সাথেই ছিলা। পরে ও বলতেছে না, কিসের সাথে ছিলাম, আমি তো খুলনায় গেলাম, খুলনা থেকে আসলাম। পরে আমি মানে অন্যদিকে অন্যমনস্ক এই কথাটা আরেকটা ছেলেকে বললাম যে হয়তো আমার কোনো ভুল হলো কিনা, যে রাজীব আমাদের সাথে গিয়ে বলতেছে আমাদের সাথে যায়নি। পরে ওই ছেলেটা বলতেছে না, রাজীব তো আমাদের সাথে ছিল না। তখন ও বলতেছে রাজীব আমাদের সাথে ছিল না। আমি আবার বাবুকেও জিজ্ঞাসা করলাম যে রাজীব কি আমাদের সাথে যায়নি, মানে আমি একটু ভান করলাম এটা যে রাজীবকে আমি চিনতে পারিনি, এই জন্য মানে আমি বুঝার জন্য। পরে ও বললো যে না, রাজীব তো আমাদের সাথে যায়নি। পরে আমার মনে হলো যে আসলে রাজীব না, রাজীবের ভেসে
হয়তো কোনো জিন আমাদের সাথে গিয়েছে, এবং পুরোটা সময় আমাদের সাথে ছিল। যখন আমি হারাই গেলাম তখন তো আমার সাথে কেউ ছিল না। এবং ওই যে বাচ্চাটাকে আমি পেলাম, যারা ওই যে নৌকায় যাদের সাথে আসলাম তাদের সাথে কথায় যেটা আমি বুঝতে পারলাম যে ওই বাচ্চাটাও মূলত কোনো মানুষ ছিল না। আমি সেখান থেকে ওদের বাড়িতে আসি। আসার পরে মানে আমার কিছুটা শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে যাই। মূলত আমার মানে ভাবনা এই জিনিসটা আমার ভিতরে এইভাবে কাজ করতেছে যে ঘটনাটা কি ঘটলো। দুইটা ঘটনা, একটা হলো যে রাজীব আমাদের সাথে ছিলই না, অথচ আমি তাকে পুরোটা মানে সেই সকাল 9টা সাড়ে 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত আমি রাজীবকে দেখলাম। আর দ্বিতীয়টা হলো আমি যেখানে চলে গেছি ওখানে কোনো মানুষ যাওয়ার কথাই না। তাহলে এই বাচ্চাটা ওখানে কি করে গেল? মূলত এই দুইটা জিনিস যে দেখলাম, দুইটার একটাও মানুষ ছিল না। তবে আমার সুবাদায় আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে ছেবে রেখেছেন, আমি ছেবে ছিলাম। সেখান থেকে 2 দিন বেড়ানোর পরে আমি ঢাকায় চলে আসি। এই ছিল আমার ওই ঘটনাটা। আমার পরের ঘটনাটা এটা আমার এলাকাতে, সেটা হলো আনুমানিক 1995 অথবা 94 অথবা 95 এর ঘটনা। আমরা কৃষি কাজ করতাম। তো আমাদের ভোলাতে একটা ফসল খুব ভালো হয়, সেটা হলো তরমুজ। আপনারা জেনে থাকবেন এই তরমুজটা আমাদের ভোলা ডিস্ট্রিক্টে খুব ভালো হয়। তো আমরা ওই বছরে তরমুজ চাষ করি। তরমুজ চাষ করলে যেটা হয় সেটা হলো যখন তরমুজটা একটু গাছে ধরে একটু বড় হয় তখন সেটাকে মানে পরি দিতে হয়, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে পরি দিতে হয়। তো ওখানে ছোট ছোট ঘর করে, টঙ্গর বলে আর কি, ওই ঘর করে পরি দিতে হয়। তো সেখানে আমরাও করি। আমার ওই যে এর আগে যে বাতিজার গল্পটা বললাম আলমগীর, ওরাও করে, ওর আরেক চাচা করে, মোটামুটি অনেকেই ওই বিলের মধ্যে এই তরমুজ চাষ করে। সেখানে আমরাও করলাম। তো করার পরে ওখানে টঙে পরি দিতে হয় থেকে রাত গিয়ে আমি ওখানে ঘুমাই। আমি এবং আমার সাথে আমাদের কখনো আমার বাবা থাকে, কখনো কাজের লোক থাকে, আমরা পরি দেই আর কি। তো একদিন হঠাৎ করে মানে আকাশটা একটু মেঘলা, কিন্তু জ্যোৎস্না রাত, মেঘলা আকাশ জ্যোৎস্না রাত হলে কিন্তু দেখা যায়। তো আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কাউকে কিছু না বলে আমি প্রতিদিনের মতো ওখানে চলে যাই, টঙে চলে যাই পরি দেওয়ার জন্য। তো ওই দিন যেটা ঘটে, প্রথমে মানে আমি একটু বলে রাখি, মানে তরমুজ খেতে কিন্তু পানি দিতে হয়। তরমুজের মূল ইয়েটা হলো পানি। তো আমরা পাশেই খাল থেকে পানিটা এনে দিই। খালটা এতটুকু দূরে, 300 থেকে 350 মিটার দূরে হলো খালটা। ওখান থেকে পানিটা উঠিয়ে এনে আমরা তরমুজে দেই। তো ওই দিন রাতে যেটা ঘটে, আর যেই সময়ের ঘটনাটা, ওই সময় আমাদের যে খালটা সেটা খালে জোয়ার ভাটা হয়, জোয়ারে হয়তো পানি হবে, আর যখন ভাটা হয় তখন হাঁটু সমান বা তার উপরে একটু পানি হয়। তো হঠাৎ করে ওই দিন রাতে যেটা ঘটে, খুব জোরে মানে মাছে, আমাদের বাসায় চারি বলে আর কি, মাছে চারি দেয়। তো মাছের চারি দেয়, আমার ধারণা যে মাছটা এত মানে, যেহেতু আমার মনে হলো যে শব্দটা একেবারে আমার যে ক্ষেত তার পাশেই, কিন্তু খালটা অনেক দূর, এত দূরে মাছের শব্দ আসার কথা না। আর অত বড় মাছ, যেই যত বড় মাছের শব্দ হওয়ার কথা খালে, তখন যতটুকু পানি, এই পানিতে ওই মাছও থাকার কথা না। কিন্তু আমি শব্দটা পেলাম। শব্দটা পেয়ে প্রথমে একটু ভয় লাগলো, পরে আবার ভয় লাগলো না, যে হতেও পারে, থাকতেও পারে। তো আমি খুব একটা বড় না, ছোট, আমার বয়স তখন 15 থেকে 16 বছর। তো আমি ওইদিকে না দিয়ে আমি শুয়ে আছি। বৃষ্টি পড়তেছে না, কিন্তু মেঘলা আকাশটা। হঠাৎ করে এরপরে যেটা ঘটলো, মানে একটা বাতাস, একটু গরম, মানে গরম গরম বাতাস আসলো। তো তা তো আমি খুব একটা, কিছুক্ষণ পর ওই বাতাসটা ঠান্ডা মানে হয়ে গেল, আবার ঠান্ডা বাতাস আসতেছে। আবার ওই পাশেই একটা তাল গাছ ছিল, মানে আমাদের টংটা যেখানে, একটা তাল গাছের গোড়ায় করা। তাল গাছটা বেশি খুব একটা বড় না, ওই তাল গাছটা, কিন্তু মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে মানে জ্বর হচ্ছে কিনা, কিন্তু তাল গাছের পাতাগুলো খুব নড়তেছে, শব্দ হচ্ছে, আমি নিচে থেকে শব্দ পাচ্ছি। তো হঠাৎ করে শব্দটা আস্তে আস্তে বাড়ার কারণে আমার একটু ভয় লাগে। তো ভয় লাগার পরে চিন্তা করলাম যে এখানে আমি একা না থেকে দেখি পাশের টঙে আমার ওই চাস্তো ভাই বা ভাতিজা ওরা আছে কিনা। তো আমার রহমান ভাইয়া, ওই ভাতিজাটারই ছোট চাচা রহমান ভাইয়া, উনিও তরমুজ করে।
ওনার টঙে গেলাম, গিয়ে দেখলাম রহমান ভাই নাই। আবার ওই ভাতিজারটা গেলাম, গিয়ে দেখলাম সেও নাই। তো কাউকে না দেখে একটু ভয় লেগে গেল। ভয় লাগার পরে ভাবলাম যে কি করব, বাড়ির দিকে যাবো, বাড়িতে যেতেও ভয় লাগতেছে, বাড়িটাও একটু দূরে। তো আবার ঘুরে আমাদের ওই টঙে আমি মানে চলে যাচ্ছি যে ওখানে গিয়ে ঘুমিয়ে থাকবো, একদম এই খেতামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো। আর ভয় টঙের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে অন্য একজনের ক্ষেত, ওই ক্ষেতে নাই, আপনার টং নাই। সেখান থেকে একটা লোক, তখন রাত্র আনুমানিক 11:30 থেকে 12টা বেজে গেছে, ওই ক্ষেত থেকে 2টা তরমুজ, মানে বড় বড় 2টা তরমুজ ছিঁড়ে হাতে নিছে, হাতে নিয়ে ও চলে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো চোর ভেবে আমি প্রথমে শব্দ করলাম। তো শব্দ তো কারো শোনার কথা না, যেহেতু বাড়ি অনেক দূরে, বিল থেকে আশেপাশে কোনো বাড়ি নেই, তো কেউ শুনলো না। আমি নিজেই ধাওয়া করলাম। আমি আসলে তখন বুঝতেই পারতেছি না যে আসলে মূলত চোর না অন্য কিছু, এটা আমি তখন আমার মাথায় ঢুকে নাই। পরে যেটা আমি বুঝতে পারলাম, 2টা কারণে বুঝতে পারলাম যে আসলে মানুষ ছিল না, এটা অন্য কিছু ছিল। প্রথম কারণটা হলো, একটা মানুষ, তরমুজটা আমি যতটুকু সাইজ দেখছি তাতে 2টা তরমুজ অন্তত 8 কেজি 8.5 কেজি হবে একটা তরমুজ, 2টা তরমুজ 16 কেজি। প্রথম কথা হলো, একটা লোক হাতে করে এইভাবে, 2 হাতে 2টা তরমুজ নিয়ে খুব একটা দৌড়ানোর কই যেতে পারবে না, 2টা এইভাবে নিয়ে সে খুব দ্রুত দৌড়ে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে তাকে ধাওয়া করতেছি, কিন্তু আমি তার কাছে যেতে পারতেছি না, সে আমার কাছ থেকে অনেকটা দূরে। আমি খুব করে তাকে ধাওয়া করলাম, কিন্তু পেলাম না। একটা পর্যায়ে সে অন্য একটা বাড়ি আছে ওখানে, ওই জায়গাটা ভালো না, ওই জায়গাটা এরকম ভুটুত আছে, মানুষ মনে করে, মানুষ ভয় পায় দিনের বেলা ওই জায়গাটা তেমন একটা জানা, ওইদিকে ঢুকে গেল। তা আমিও তার পিছনে পিছনে ওই সব মাথায় না রেখে চলে গেলাম এই ধরার জন্য। কিন্তু যখন ওই জঙ্গলে ঢুকে গেল তখন আর আমি পেলাম না। এরপরে হঠাৎ করে ওই বাড়ির একটা লোকের শব্দ পেলাম, পেয়ে আমি ওই দিকে চলে আসলাম। চলে এসে তারা বললাম যে এরকম এরকম তরমুজ আপনাদের বাড়িতে ঢুকছে। বলে কে তরমুজ নিয়ে ঢুকবে? পরে আমার বললো তুই করতে এলে? আমি বললাম আমি তো ছিলাম, টঙে ছিলাম, এই ঘটনা। পরে উনি বুঝতে পারলো যে আমি ভয় পাইছি বা অন্য কিছু হইতে পারে, আমার বাড়িতে পাঠিয়ে দিল যে বাড়ি চলে যা। তো আমার একটু আগায় দিলাম, বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তখন আমার জ্বর, খুব আস্তে আস্তে জ্বর শুরু হইলো, রাতে খুব জ্বর, পরের দিনও খুব জ্বর। মাওলানা, ফকরুল মাওলানা, উনি আমাদের যে কোনো সমস্যা দেখে, এর আগে আমার মায়ের সাথে একটা ঘটনা ছিল, সেটা উনি সলভ করে। তো উনি পরের দিনও উনি ওইভাবে এসে আমাকে ঝাড়ফুঁক করে, তাবিজ দেয়, আমি সুস্থ থাকি। কিন্তু পরে যেটা দেখলাম সেটা হলো, যেই ক্ষেত থেকে তরমুজটা নিল সেই ক্ষেতে এখনো পর্যন্ত তরমুজের যে সাইজ, তরমুজ নেওয়ার মতোই না, যারা ওরা টঙই করে না, এখন ওদের তরমুজ ছোট ছোট। কিন্তু আমার খেয়াল আছে স্পষ্ট যে ওই ক্ষেত থেকেই তরমুজটা নিল। আর এই এটা যে ভূত, অন্য কিছু ছিল, সেটা বোঝার কারণ হলো এই 2টা কারণ। একটা হইলো ওই ক্ষেত্রে তরমুজই এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়নি, খাওয়ার মতো হয়নি, ছোট ছোট, এখনো তারা পরি দেয়, মাত্র ধরছে। আর আমাদের গুলো একটু বড় বড় হয়েছে, আমাদের ক্ষেত থেকে না নিল ওনার ক্ষেত থেকে। আর দ্বিতীয়টা হলো যে কখনোই একটা মানুষ 2টা তরমুজ এইভাবে হাতে নিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবে, কিন্তু আমি যতটা গতিতে তাকে ধাওয়া করছি, এই ধাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। পরে বুঝতে পারলাম যে আসলে এই ঘটনাটা, অসুস্থ হয়ে ওই অসুস্থে বেশ কয়েকদিন আমি ছিলাম, জ্বর ছিল। এরপর আস্তে আস্তে আমি সেই আমার চাচা ফকরুল মাওলানা সাহেব, উনি আমাকে তাবিজ তুমার দিয়ে সুস্থ করেন। এই ছিল আমার 3য় ঘটনা। এরকম অনেক ঘটনা আমার সাথে এখনো ঘটছে মাঝে মধ্যে। ছোট ছোট অনেক ঘটনা আছে, যেমন আমি এই বেশি দিন হবে না, হয়তো 5-6 বছর আগের একটা ঘটনা, 7-8 বছর হবে। যাত্রাবাড়িতে আমি আমার বাসার দিকে হেঁটে যাচ্ছি, যে ঘটনাটা ঘটে, আসলে এই ঘটনাগুলো এখন আমার সাথে মাঝে মধ্যে ঘটে, প্রায় প্রায় যেটা আমি দেখি। সেটা হলো আমার এক রিলেটিভ, আমার আত্মীয়, একটা মেয়ে, আমার চাচাতো ভাইয়ের সমন্দির মেয়ে আর কি, ওর নাম পারবিন। ও হলো সৌদি আরবে থাকে। তো হঠাৎ করে যাত্রাবাড়িতে আমার ওর সাথে দেখা। যাত্রাবাড়িতে আমাকে জিজ্ঞাসা, আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমাকে জিজ্ঞাসা করলো কাকা কেমন আছেন? আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বললাম যে কবে আসছো? বললো যে বেশ কয়েকদিন, কিন্তু কতদিন সেটা বলে। বললাম কোথায় থাকো? ও বললো এইখানে। কিন্তু আমি যে ওকে জিজ্ঞাসা করবো এইখানটা কোথায়, বললাম আমাদের বাসায় যাও। বললো যাবে। তা আমি বাসায় গিয়ে আমার মাকে বললাম যে মা, এর সাথে দেখা হলো। পারবিন? কোন পারবিন? আমার এই যে বশির ভাইয়ের সমন্দির মেয়ে পারবিন। তখন মা বললো তো বিদেশে, সৌদি আরবে। পরে বাড়িতে খোঁজ নিয়ে জানলাম যে আসলেই ও সৌদি আরবে। তাহলে আমি কি দেখলাম? তো পরে সেখান থেকে বুঝতে পারলাম যে আসলে এরকমই একটা ঘটনা। আরেকটা ঘটনা, আমার এলাকার একটা ছেলে আমাদের কারখানায় কাজ করত। ওই ছেলেটা অসুস্থ হয়ে মারা যায়।
ওখানে অন্য একটা ঘটনা আছে, সেটা আমি পরে এক সময় বলবো। মারা যায় আমাদের এখান থেকে বাড়িতে গিয়ে, ও অসুস্থ মারা যাওয়ার পরে আমাদের এখানে অসুস্থ হওয়ার পরে ঢাকায় আসে আমাদের কাকা বাসায় ছিল কিছুদিন, ডাক্তার দেখাইলো, সুস্থ হলো না, বাড়িতে গিয়ে সেটা মারা গেল। মারা যাওয়ার পরে ওদের বাড়ির দরজায় তাকে মাটি দেয়। আশ্চর্যের বিষয় হলো, আমি ওই ছেলে মারা যাওয়ার মানে 6-7 মাস পরে বাড়িতে গেলাম যে কোনো একটা কারণে, আমাদের গ্রামের বাড়িতে। তো বাড়িতে যখন যাই, ওদের বাড়িটা হচ্ছে আমাদের গ্রামের একবারে শেষের দিকে। এই গ্রামটা পাশের গ্রামে আমার নানা বাড়ি। আমার নানা বাড়ি থেকে আমি হেঁটে আমাদের মানে আগেই নানা বাড়িতে গেছি, বাড়িতে আসতেছি। তো আমার আগে থেকে মাথায় ছিল এটা, যে আমি জানি ওই ছেলেটা, ওর নাম মনির, যে মারা গেছে। ওই ছেলেটা খুব ভালো ছিল, এলাকার সবাই খুব ভালো জানতো, আমাদের এখানে ছিল, আমরাও খুব ভালো জানতাম। খুবই ছেলেটাও খুব ভালো, মানে আশাই করা জানা যে এত সুন্দর একটা ছেলে এই অল্প বয়সে মারা যাবে। তো আমি হেঁটে আসতে আসতে হঠাৎ করে, মানে আমি আগেই মনে মনে ইয়ে করে রাখছি যে ওদের বাড়ির সামনে গিয়ে কবরটা একটু দেখবো, জিয়ারত করবো, এরকম মানে আগে থেকে প্রিপারেশন। কিন্তু যেটা ঘটলো, আমি যখন ওই কবরের কাছাকাছি আসলাম, মানে কয়েক সেকেন্ড, ঘটনাটা হয়তো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের ঘটনা, হঠাৎ করে আমি ওই কবরের কাছাকাছি আসলাম, কিন্তু আমি দেখলাম যে ওই ছেলেটাই উল্টো দিক থেকে হেঁটে আসছে। হেঁটে এসে আমাকে সালাম দিল, কাকা কেমন আছেন? আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? বললো যে ভালো আছি। পরে বললো যে আসেন আমাদের বাসায় আসেন। আমি বললাম এখন না, পরে যাব। এটা বলে আমি মানে যখন সামনে গেলাম, 5 সেকেন্ডের মধ্যে আমার মনে হলো, যারে আমি কি দেখলাম, কাকে দেখলাম? রাস্তার একটা মোড়, মানে ওই মোড়টা থেকে ওই দিকে আপনার যেতে 5-7 মিনিট সময় লাগবে, এই সোজা দিকেও 5-7 মিনিট সময় লাগবে, আরেক দিকে একটা রাস্তা আছে, সেই দিকেও মানে একটা মানুষ 5-7 মিনিট হেঁটে গেলে দেখা যাবে। তো আমার ঘটনাটা হলো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের। আমি 5 সেকেন্ডের ভিতরে পিছনে গেলাম, পিছনে গিয়ে আমি এদিক ওদিক দেখলাম, যে কি দেখলাম, পরে এদিক ওদিক তাকালাম, আমি আর কিছুই দেখতে পেলাম না। এই ধরনের ঘটনাগুলো। থ্যাংক ইউ সো মাচ। এবং এই মুহূর্তে আমরা শুনছিলাম আমাদের বন্ধু মোস্তফার কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা। মোস্তফা ভাই, এখানে আসার জন্য এবং এই ধরনের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কখনো দেখা হলে আপনার কাছ থেকে অন্য কোনো অভিজ্ঞতাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জাগো এফএমকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। আসলে এই অভিজ্ঞতা থেকে অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন। আসলে আমরা অনেক সময় যেটা হয়, আমি একটু বলে নিই, সেটা হলো আপনি অনেকে চেষ্টা করলেও ভূত বা জিন এটা দেখা সম্ভব না। এটা ওরাই ওদের ইচ্ছে মতো মানুষকে দেখা দেয়, কারণ ওদের নিজস্ব কোনো রূপ। কখনো এটাকে মনে করতাম না, আবার কখনো মনে করতাম, কিন্তু সর্বশেষ যেটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে এখন মনে আর না করে পারছি না। আসলেই পৃথিবীর বুকে ভূত বলেন, জিন বলেন, এটা আছে। হয়তো এর মধ্যে খারাপ এবং ভালো থাকতে পারে, এটা হতে পারে। যেহেতু আমি দেখেছি এই পর্যন্ত, আমি কখনো কোনো ক্ষতিগ্রস্ত হইনি, সে থেকে আমি লিসেনারদের উদ্দেশ্যে বলবো, এমনও হতে পারে আপনি ভূত দেখে ভয় পাবেন না, কিন্তু স্বাভাবিক আপনি নিজেকে দেখেও ভয় পেতে পারেন। আপনাদের উদ্দেশ্যে বলবো, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে চলবেন। যখনই যে কোনো ঘটনার মুখোমুখি হবেন, আগে সেটাকে একটু বুঝে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উদয়, আপনাকেও ধন্যবাদ, সকল লিসেনারদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কথা হলো আমাদের এই সপ্তাহের প্রথম অতিথি মোস্তফার সাথে। তিনি যাত্রাবাড়ি থেকে এসেছিলেন, তিনি আবারও ফিরে যাবেন তার। চলুন এবার আমরা আবারও ফিরে যাই গল্পে। শুনি পরের বন্ধুর নাম। কি নাম বন্ধু আপনার? আমার নাম মোহাম্মদ। বসুন্ধরাতে জব করি কোনো একটা হাউজে। ওকে, ঠিক আছে, আমরা শুনি আপনার কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনে ফেলি। এটা বলতে গেলে কি ভাইয়া, আমার মানে আমার একজন গুরু ছিল। মানে মেন ঘটনাটা হচ্ছে আমার মাকে নিয়ে। মানে আমার মা মানে একটু অসুস্থ বোধ ছিল। তো আমি ওনাকে নিয়ে আমার পারিবারিক ফ্যামিলিগতভাবে অনেকভাবে টেনশনে ছিল। মানে তাকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যে কোনোভাবে এসব কিছু করা হতো। তো একজনের সঙ্গে আমার মিল ছিল। তো উনি আমার ভাই। আমি তখন খুব ছোটতে কাজ করতাম রাইস মিলে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তখন যখন আমাকে মা এরকম অসুস্থ হয় মাঝে মাঝেই, তো অনেকভাবে টেনশন হতে থাকে, টাকা পয়সা খরচ হয়। তো এই ক্ষেত্রে অনেক পারিবারিক বিষয় অনেক খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি তখন জব করি, বা তখন একটা রাইস মিলে কাজ করি, আমি কাজ নেই। তো তখন যখন মা এরকম অসুবিধা হয়, তো তখন আমি একজন বন্ধু পাই আমি ওই রাইস মিলে। তো ওনার সঙ্গে পরিচিত হই খুব ভালোভাবে। তো পরিচিত হওয়ার পরে উনি জানতে পারে, বা আমি নিজেও, তো ওনার সঙ্গে আমি চলাফেরা শুরু করলাম। করতে করতে হঠাৎ একদিন মার এরকম সমস্যা বাসায়। তো আমি খবর পেলাম, তো ওনাকে ফোন দিলাম যে ভাই আপনার কি অবস্থা, আপনি একটু আসেন, আমার বাসায় খুব সমস্যা। তো আমি ওনাকে নিয়ে আমার বাড়িতে গেলাম। যাওয়ার পরে উনি যা কিছু ওনার পদ্ধতি করার
তো করলো, করার পরে আম্মা একটু সুস্থ হলো, বেশ ভালোটাই সুস্থ হলো। তখন থেকে আমি ওনাকে খুব সম্মান করা শুরু করলাম, যা অনেক বেশি একটা সম্মান করা শুরু করলাম, গুরুজনের মতো। তারপর থেকে শুরু করলাম চলাফেরা